চমৎকার কথা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে হচ্ছে কি, আমি আসলে শিক্ষকতা পেশায় আসবো এটা আমার ছাত্র জীবনের ভাবনা ছিল না। তো আমাদের একটা ইউনিয়ন, ২ নং দক্ষিণ আমসাদি ইউনিয়ন লক্ষ্মীপুরে, এই ইউনিয়নে কোনো হাই স্কুল ছিল না। বিধায় এর আশেপাশে ৭-৮টা হাই স্কুল ছিল সীমানাতে, কিন্তু আমাদের ইউনিয়নে ছিল না। এই চেতনা থেকে আমরা তখন একটা হাই স্কুল করার স্বপ্ন দেখি ছাত্র অবস্থায়। সেই স্কুল করতে গিয়ে নিজেরও জায়গা জমি নিজের বাড়ির সামনে করতে গিয়ে যে আমি এখানে রয়ে গেলাম, ত্যাগ হয়ে গেলাম, আর এখান থেকে বাইরে হতে পারি নাই। তারপরে শিক্ষকতার প্রতি একটা নেশা এবং অভিভাবক, গার্ডিয়ান, ছাত্রছাত্রীদের একটা ভালোবাসা, সালাম, শ্রদ্ধা, এইসব কিছু আমাকে আকৃষ্ট করছে। আমিও কিছু দেওয়ার চেষ্টা করছি যে এর মাধ্যমে তো জাতির সেবা করা যায়। প্রথম দিকে এই ভাবনা থেকে আসলে আসেনি। তো ধন্যবাদ। কেমন আপনি শিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসতেছেন, আপনি কি একটু ব্যাখ্যা দেবেন যে আপনার শিক্ষকতা জীবনের সফলতার দিকগুলো নিয়ে? এটা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন। আসলে নিজকে জাজ করা কঠিন। আমি চেষ্টা করতেছি সেটা বলা যায় কতটুকু সফল। তবে হ্যাঁ, শিক্ষকদের অধিকার আদায়ে, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার ব্যাপারে আমি আসলে সবসময় একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকি। এবং রায়পুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হিসাবে শিক্ষকদের অধিকার আদায়ে রাজপথ, রায়পুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের পদাচারণা ছিল এবং আছে, থাকবে। সফলতা, যে প্রশ্নটা আপনি করছেন, সফলতা বলতে আসলে যতটুকু হয়েছি ইনশাল্লাহ, মাশাল্লাহ, এটাকে বলি যে আমি সফলতা পাইছি। তার মধ্যেও এক্সেপশনের একটা জায়গা থেকে যায়। তো আমার মনে হয় আমি যে শিক্ষক হিসাবে আমাদের সবচেয়ে সর্বোচ্চ স্তর হচ্ছে প্রধান শিক্ষক, সেটা হতে পেরেছি। এবং 2013 সালের জুলাই মাসে আমি প্রধান শিক্ষক হিসাবে কাজীপুর সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ে আমি নিয়োগপ্রাপ্ত হই। সেখান থেকে এই স্কুলটাকে আমি আসলে একটা আদর্শ স্কুল অবকাঠামো সহ এটাকে গড়ে দেওয়ার জন্য আমি একজন দানশীল ব্যক্তির খোঁজ করি, যিনি আমাকে এক হাত ধরে আমাকে সহযোগিতা দেবে। সেক্ষেত্রে আমি আমার সভাপতি রফিকুল হাদি চৌধুরী সাহেবকে পেয়েছি। উনি যথেষ্ট অবদান রাখছেন। এই 4তলা ভবনটার যেই ইয়েটা, জায়গা জমিটা 7.5 ডিসিম, এটাও উনি দান করে এবং এই ভবনটা এনে দিচ্ছেন। এইভাবে এই এলাকাতে একটা হয়ে যাওয়া স্কুলকে একটা রিপুটেড স্কুল হিসাবে দাঁড় করাতে পারছি বলে মনে হয়। আজ রায়পুরের 5-7টা স্কুল কল্পনা করলে আমার স্কুলটার নামও প্রশাসনের কাছে আসে এবং শিক্ষক সমাজের কাছে আসে। সেই দিক থেকে মনে করি আমি সফলতার একটা প্রান্ত। এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি রায়পুর উপজেলার, 2017 সালে হয়েছি, 2019 সালেও হয়েছিলাম। 2বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হইয়া আমি মনে করি যে আমার কিছু সফলতার কারণেই হয়তো প্রশাসন তখন আমাকে সেই শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেছে। আর আমিও আমার স্কুলের রেজাল্ট, ফলাফল, কেন্দ্রমুখী দায়িত্ব পালন সব মিলায় মনে করি যে আমি মোটামুটি একটা সম্মানের জায়গাতে আছি। এটাকে আমি সফলতা মনে করি। ধন্যবাদ। মেয়েদেরকে এখন আর ওই চোখে দেখার উপায় নাই, বরং আমরা একটু কঠোরমুখী হয়ে যায় যে সামনের জমানার ছেলেদেরকে নিয়ে এই প্রশ্নটা করতে হবে যে ছেলেরা কতটুকু অগ্র হচ্ছে। কারণ হচ্ছে আমি এখানে আসার পরে যে রেজাল্ট, পারফরমেন্স, প্লাস থেকে শুরু করে এই ক্ষেত্রে 80% মেয়েরা প্রধান। এবং আমার ধারণা মতে প্রত্যেকটা স্কুলে এখন মেয়েরা রেজাল্টে অগ্রগামী। এবং সামনের যে অফিসারগুলো আসছে, আমরা যদি তাকাই তাহলে দেখা যায় যে নারীরাই বেশি অগ্রগামী হয়ে আসছে। আমারও কয়েকজন ছাত্রী ভালো উচ্চশিক্ষা নিতেছে। ছাত্র থেকে সেরকম দেখি না, 2-1জন আছে, ডাক্তারি করতেছে, ইঞ্জিনিয়ারিং করতেছে, বা বিশ্বের কানাডা ইউনিভার্সিটিতে পড়তেছে এই স্কুল থেকে। এবং এই ক্ষেত্রে মেয়েদেরকে আমি দেখছি। ফলে আমি মনে করি মেয়েদের মধ্যে একটা জাগরণ আসছে, মেয়েদের মধ্যে লেখাপড়ার প্রতি একটা সাধনা এবং একটা লেগে থাকার যে বাসনা, এটা মেয়েদের মধ্যে সৃষ্টি হয়েছে, যেখান থেকে ছেলেরা দূরে চলে যাচ্ছে। বরং ছেলেদেরকে নিয়ে আমরা এখন যথেষ্ট দুশ্চিন্তায় আছি বলা যায়, এবং আমাদের যথেষ্ট বেগ প্রয়োগ হচ্ছে। ফলে আমি মনে করি যে মেয়েদের জায়গাটা উজ্জ্বল হচ্ছে এবং তারা অবদান রাখছে।
বিভিন্ন ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীরাও তাই করছে। আমি তাদেরকে নিয়ে যথেষ্ট আশাবাদী। ধন্যবাদ। আপনার কাছে পরামর্শ প্রার্থনা করি, সরকার বাহাদুর কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন, আরও জাতিকে নতুন নতুন মেধা উপহার দিতে পারতেন? কারণ দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, আমি আসলে শুরুতে বলছিলাম এই পেশাটা আমি ছিলাম না। 87 সাল থেকে আমি এমপিভুক্ত একজন শিক্ষক। ধাপে ধাপে আমরা বর্তমানে যে বেতন ভাতা সরকার থেকে পাচ্ছি, সেটা একটা কঠিন আন্দোলনের ফসল। সেটা রাজপথে ঘাম জড়ানো অথবা বলতে চাই রক্তপাত হয়েছে, এরকম ব্যাপারও ছিল। সব মিলাই আমরা এই পর্যায়ে আসছি। তবে সরকারগুলো শিক্ষাকে নিয়ে যেইভাবে কথা বলে সেইভাবে কাজ করে না, এগুলো আমার আক্ষেপ। প্রত্যেকটা সরকারকে আমরা বাধ্য করতে হয় আমাদেরকে একটু আমাদের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য, শিক্ষক স্টুডেন্টদের বাঁচার জন্য কিছু দাবি দেওয়া, আমাদের ন্যায্য দাবি দেওয়া তাদের কাছে তুলে ধরতে হয় এবং সেগুলো নিয়ে রাজপথে থাকতে হয়। এটা আমাদের কাছে যথেষ্ট হতাশার বিষয়। আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীকে জিম্মি করে, ক্লাস বন্ধ করে এবং শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটাইয়া আমরা রাজপথে থাকি, কিন্তু আমাদেরকে থাকতে হয়। এটা হলো আমাদের পেটের দায়। এখনও আমাদের যেই টাকা পয়সা আমরা শিক্ষকরা পেয়ে থাকি, এটা অতি নগণ্য। গ্রামের স্কুলগুলো তো স্কুলে সাফিসিয়েন্ট বেতন ভাতা দিতে পারে না, কারণ ছাত্র সীমাবদ্ধতা আছে, অভিভাবকের দারিদ্রতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা করতে আসে, একজন শিক্ষক যখন এই পেশাতে আসেন তখন তিনি 12,500 টাকা স্কেল থেকে শুরু করেন। তো এই টাকা দিয়ে তার নিজের খরচ, পরিবারের খরচ, চিকিৎসা সব মিলে আসলে সম্ভব হচ্ছে না। ফলে একটা হতাশার জায়গা এখানে তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটার একটা উজ্জ্বল সম্ভাবনা সামনের দিনে আসতেছে। নতুনরা সরকার এখন শিক্ষক নিয়োগ দিচ্ছে, নতুনরা আসছে, হয়তো দাবি দেওয়া যেগুলো আছে এগুলো ধাপে ধাপে পূর্ণ হয়ে একটা সময় বাংলাদেশে শিক্ষকরা একটু গর্ববোধ করবে। আর যদি শিক্ষকদেরকে সেই জায়গাতে নেওয়া না হয়, তাদের জীবনের নিশ্চয়তা, চলার একটা সেবা দানের একটা ক্ষেত্র তৈরি করা না হয়, তাহলে কিন্তু আরও অনেক পিছিয়ে যাবে। এই ব্যাপারে সরকারকে আমি আহ্বান রাখবো, শিক্ষাকে প্রথম প্রায়োরিটি নিয়ে যাতে শিক্ষকরা নির্বিঘ্নে পাঠদান করতে পারে এবং তারা যাতে তাদের মেধার বিকাশটা ছাত্রদের মধ্যে গড়াতে পারে এবং ভালো ছাত্ররা যাতে শিক্ষকতাকে বেছে নেয় সেই পথটা তৈরি করতে আহ্বান করবে। ধন্যবাদ। ভিত্তিক চাওয়া পাওয়া তো আছেই, কারণ আমরা সবসময় একটা দুর্ভোগের মধ্যে আছি। সেটা হচ্ছে কি, আমাদের আসলে যা যা কাজ করতে হচ্ছে এর অধিকাংশ স্কুলের টাকা বা স্টেক হোল্ডার, ম্যানেজিং কমিটি সভাপতি ওনাদের থেকে প্রাপ্য টাকার উপরে। এখন চাওয়া পাওয়া হচ্ছে দিন দিন চাহিদা বিভিন্নভাবে বাড়ছে। যেমন এখন আমার এই বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক মানে মোটর সাইকেল যোগে আসে, ছাত্ররা অধিকাংশই সাইকেল নিয়ে আসে। এই সাইকেলগুলো রাখার মতো একটা টিন সেট দরকার, সেটা আমি করতে পারতেছি না। এই বিদ্যালয়ে বিভিন্নমুখী সমস্যার সৃষ্টি হচ্ছে ইদানিং, আশেপাশে রাত্রেও হচ্ছে। বিশেষ করে যারা মাদকের সাথে জড়িত তারা বিদ্যালয়ের ক্ষেত্রটাকে বেছে নেয়। ফলে একটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাসের প্রয়োজন, ক্লাসগুলো সেগুলো সেভাবে প্রয়োজন, সেটাও আমি অর্থভাবে ভুগতেছি। এগুলো আমি পরিকল্পনা করে রাখছি এবং মাননীয় সংসদ সদস্যরও গতকালকে দেখা করছি, ওনার কাছে একটা সাহায্য চাইছি। তো আশা করি আস্তে আস্তে এগুলো ওভারকাম হবে। তবে হ্যাঁ, আমি অনেক দিক থেকে, যেমন সুপেয় পানির ব্যবস্থা করা, স্যানিটেশন ব্যবস্থা করা, পরিবেশটাকে সুশৃঙ্খল রাখার ব্যবস্থা, এগুলো আমি অনেক দিক থেকে নজরে আনছি এবং এগুলো আমার চলছে। তো বাকি যেগুলো সমস্যা আছে সেগুলো আশা করি আস্তে আস্তে শেষ হবে। তবে এখন দুর্ভোগে আছি আর্থিকভাবে। তো সাক্ষাৎকারে নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেন। তিনি নেপোলিয়ানের বাক্যটি স্মরণ করিয়ে দেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তিনি বর্তমানে যে শিক্ষক সমাজ অবহেলিতভাবে আছে, বাংলাদেশ সরকারের কোটি কোটি ডলার বিভিন্ন ক্ষেত্রে অপচয় হচ্ছে, অথচ শিক্ষকরা ক্ষুধার জ্বালা কাটাচ্ছে, সেই দিকে সরকার
বাহাদুরের দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান করছেন।